আজকে আমরা মূলত তিনটা মিটিং করেছি। সকালে ফরেন অবজারভার্সদের বিষয়ে আমরা আলোচনা করেছি। তারপরে দুপুরে বিএনসিসি যারা ক্যাডেট তাদেরকে নির্বাচনে অন্তর্ভুক্ত নির্বাচন কার্যক্রমের সহযোগী হিসেবে নেওয়ার বিষয়টা। আর তৃতীয়টা হচ্ছে যে মোবাইল ফাইন্যান্সিং সার্ভিসেসের সাথে যারা এদের অপারেটরসদের নিয়ে আলোচনা করেছি। আমি একটু ধারাবাহিকভাবে কয়েকটা এটা বলি। তারপরে আমরা ফরেন অবজারভার আমরা এখান থেকে ইনভাইট করেছি 83টা জনকে বিভিন্ন অর্গানাইজেশনের। তাদের ভিতরে 36 জন আমাদেরকে কনফার্ম করেছেন, আর 5টা সংস্থা থেকে রিগ্রেড করা হয়েছে। তো এই হচ্ছে আমাদের এখন কনফার্মেশন। আরও কিছু বাকি আছে। আমরা ইনশাল্লাহ একটা কনফার্মেশন অথবা তাদের প্রি অকুপেশনের কারণে আসতে পারবেন না সেটা আমাদেরকে জানিয়ে দেবেন। 36 জন এখন পর্যন্ত কনফার্ম করেছেন। কনফার্মেশন ইজ অনগোয়িং, একটা আমরা সময় পাচ্ছি। আমাদের দুটো পদ্ধতি ছিল, একটা আমরা সউদ্যোগে ইনভাইটেশন করেছি, আর একটা হচ্ছে যে ওপেন ইনভিটেশন ছিল জার্নালিস্টস অ্যান্ড অবজারভার্সদের ক্ষেত্রে। তো এ পর্যন্ত 50 জন জার্নালিস্ট আমাদেরকে তাদের ইন্টারেস্ট শো করেছেন যে তারা আসতে চান আমাদের এখানে নির্বাচন দেখার জন্যে। আর 78 অবজারভার্স, তো 50 জন জার্নালিস্ট অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড এবং 78 অবজারভার্স অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড ওনারা আসতে চান। এটা প্রতিনিয়ত বাড়ছে, হয়তো দেখা যাবে যে আরও আধা ঘন্টা পরে বা 1 ঘন্টা পরে এটার সংখ্যা ভিন্ন হচ্ছে। এনাদের ভিসা প্রাপ্তির বিষয়ে আমরা কথা বলেছি। অন অ্যারাইভাল ভিসা মূলত নিয়ে আসতে বলেছি, যখন অ্যাট দ্য পয়েন্ট অফ ডিপার্চার থেকে নিয়ে আসতে বলেছি। আর যদি না পারেন কেউ, তাহলে সেক্ষেত্রে অন অ্যারাইভালে এখানের ব্যবস্থা আছে। এয়ারপোর্টে এনাদের জন্য একটা হেল্প ডেস্ক থাকবে। সে পাশাপাশি এনাদের হোটেল ইন্টারকনে আমাদের যে অভ্যাগতরা আছেন যাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, তারা মূলত হোটেল ইন্টারকন্টিনেন্টালে থাকবেন। তাদের অ্যাকোমোডেশনটা ওখানেই করা হচ্ছে এবং ওখানেও একটা হোটেলে একটা হেল্প ডেস্ক থাকবে। হোটেল থেকে মিডিয়া সেল থাকবে, হেল্প ডেস্ক না, মিডিয়া ডেস্ক থাকবে, যেখান থেকে ওনাদেরকে বিভিন্ন পয়েন্টে কোঅর্ডিনেশনের ব্যবস্থাটা করা হবে। ওনাদের সাথে লিয়াজ অফিসার থাকবে বা ইত্যাদি ইত্যাদি। এই মুহূর্তে ঢাকায় ইউরোপিয়ান ইউনিয়নের 56 জন প্রতিনিধি ঢাকায় অবস্থান করছেন এবং এই সংখ্যাটা 275 অতিক্রম করার সম্ভাবনা আছে। প্রকারান্তরে 300-র কাছাকাছি যাবে বলে আমাদেরকে একটা ধারণা দেওয়া হয়েছে। কমনওয়েলথ সেক্রেটারিয়েট থেকে আমরা ইনভাইট করেছিলাম 2 জনকে, বাট মোস্ট লাইকলি তারা 10 জন আসবেন। টার্কি থেকেও আমরা 2 জনকে ইনভাইট করেছিলাম, কিন্তু ওরা সম্ভবত 9 জন আসবেন, মানে আমাদেরকে এই পর্যন্ত জানিয়েছেন আমরা। এই হচ্ছে ওনাদের বিষয় এবং ওনাদেরকে এখানে কাউকে আতিথেয়তার আছে, আমরা তাদেরকে সেটা প্রোভাইড করব। আর বাকিরা যারা ওপেন ইনভিটেশনে আসছেন তারা তাদের মতন থাকবেন। এটা নিজ উদ্যোগে ভিসা নিয়ে আসার জন্য আমরা বলেছি, কিন্তু অনেক জায়গায় হয়তো যদি আমাদের এই ভিসা ফেসিলিটিস না থাকে, মিশন যদি না থাকে, তাহলে হয়তো তারা অন অ্যারাইভালে আসবেন। সেই অন অ্যারাইভালে যখন ভিসার জন্য আসবেন সেটাও ফেসিলিটেট করার ব্যবস্থা করা হয়েছে, যাতে তাদেরকে অসুবিধা না হয়। ওখানে একটা হেল্প ডেস্কও রাখা হবে। স্বাভাবিকভাবে আমাদের দেশে যদি প্রথমবার এসে থাকেন, তাহলে তাদের এই সহযোগিতাটা হয়তো লাগতে পারে। মোবাইল ফাইন্যান্সিং সিস্টেমসের উপরে আজকে আমরা কথা বলেছি এবং সাম রেগুলেটরি মেজার্স শ্যাল বি ইন প্লেস। এখন এটা এক্সটেন্টে আরেকটু আলোচনা করার বিষয় আছে, কাজে এই মুহূর্তে আমরা বলছি না। তবে কমপ্লিট শাটডাউন কোনো একটা নির্দিষ্ট সময়ের জন্য 2 দিন বা 1 দিনের জন্য পুরোপুরি বন্ধ করার ব্যবস্থাটা বোধহয় হবে না, থাকবে না। অতীতে বোধহয় এরকম ছিল, কিন্তু সেটা আমরা করব না মোবাইল ফাইন্যান্সিংয়ের। এবং এর সাথে সাথে ব্যাংকিংয়ের বিষয়টাও আলোচনা করা হয়েছে। এটা কিন্তু এখনও পর্যন্ত এটা কাঠামোটা ঠিক করা হয়নি। তবে নীতিগতভাবে সবাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কোনো একটা পার্টিকুলার ধরেন 24 ঘন্টা বা 48 ঘন্টার জন্য কোনো ট্রানজ্যাকশানে হবে না, এরকম কোনো রেগুলেটরি ইম্পোজিশন করা হবে না, হয়তো লিমিট করা হবে, ক্যাপ করা হবে। মূলত 3 ধরনের আছে, P2P, পার্সন টু পার্সন,
একটা হচ্ছে এজেন্ট আর একটা হচ্ছে মার্চেন্ট। এই তিনটা অ্যাকাউন্টের রেগুলেটরি বডি যারা আছেন তারা এটাকে নিয়ে আমাদেরকে একটা স্পষ্ট প্রস্তাবনা দিবেন। এটা আরেকটু পরে আমি বলতে পারবো ভালো করে, যেটা হলে হবে। তবে ওই কথাটা বললাম যে অতীতে বোধহয় ছিল এরকম যে সম্পূর্ণ একদিন বা 2 দিনের জন্য বন্ধ করে দেওয়া, ওইটা বোধহয় হবে না। তবে রেগুলেটরি কিছু মেজার্স নেওয়া হবে, হয়তো ক্যাপিং করা হবে। এটা সেই মোবাইল ফাইন্যান্সিংয়েরটাই তো বললাম, আই ব্যাংকে মোবাইল ফাইন্যান্সিং একসাথেই বলেছে এটা। এবার একটা জিনিস একটু স্পষ্ট করে বলার দরকার, সেটা হচ্ছে যে ভোট গণনার ক্ষেত্রে একটু সময় বেশি লাগবে কেন্দ্রভিত্তিক কেন্দ্রে, এবং আপনার রিটার্নিং অফিসারের ওখানে পোস্টাল ব্যালটের কারণে। যেমন আমি বলি, আমাদের যে প্রতি 3000 গড়ে 3000 ভোটারের জন্য একটা ভোট কেন্দ্র, এখানে এবার প্রার্থী ভোটাররা 2টো ব্যালটে ভোট দিবেন, কাজেই স্বাভাবিক সময়ের থেকে একটু বেশি সময় লাগার কথা। এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার প্রার্থীর সংখ্যাও বেশি, ভোটারের কে 2টা করে ব্যালট পেপার আপনার সামাল দিতে হবে, কাজে গণনাতে স্বাভাবিকের সময়ের থেকে একটু বেশি সময় লাগতে পারে। এটা যে কেন্দ্রে। আর আপনার রিটার্নিং অফিসারের কাছে যেখানে আপনার পোস্টাল ব্যালট আসবে, সেখানে আরও বেশি সময় লাগবে। আই রিপিট, সেখানে আরও বেশি সময় লাগবে। আমি একটা স্ট্যাটিস্টিক্স দিলে আপনার জিনিসটা বুঝবেন। আমি বলেছি যে একটু আগে গড়ে একটা 3000 ভোটারের জন্য আমরা একটা করে কেন্দ্র। ফেনী 3-এ পোস্টাল ব্যালটের সংখ্যা হচ্ছে 16,038। তাহলে এখন বুঝেন, ফেনী 3-এ পোস্টাল ব্যালটের সংখ্যা হচ্ছে 3038, মানে 5 গুণেরও বেশি। এখন আমাদের সেইটা আমরা চেষ্টা করছি, মানে একটা এখন আমাদের বিবেচনায় নিতে হচ্ছে যে আপনার কত আপনার গণনাকারী দিলে এই জিনিসটা দ্রুততম সময়ের ভিতরে আমরা করতে পারি। সিমিলারলি চিটাগং 15 আসনে 14,274 নিবন্ধিত, তো কুমিল্লাতে 13,939, এত ভোটার, তার মানে 5টা বা 6টা আসনের ভোটার একটা জায়গায়, তো একটা কেন্দ্রে, তাহলে একটা কেন্দ্রের স্বাভাবিকভাবে ভোট গণনার। এবং আপনারা জানেন যে আমরা এবার 2টো ব্যালট, 2টা রকমের ব্যালট ব্যবহার করছি। প্রবাসীদের জন্য এক ধরনের ব্যালট, আর দেশের অভ্যন্তরে যারা আছেন তাদের জন্য আরেক ধরনের ব্যালট, প্রবাসী মানে পোস্টাল ব্যালটের। এর সাথে গণভোট সব মিলিয়ে একটু সময় বেশি লাগবে গণনার ক্ষেত্রে। তো এই জিনিসটা আমাদের সবাইকে একটু বিবেচনায় রাখতে হবে যে সেন্টারের গণনা আগে হয়ে যাবে, কিন্তু আপনার কেন্দ্রের আপনার রিটার্নিং অফিসারের কাছে যে কেন্দ্রটা, ওইটার গণনা সময় লাগবে। আর একজন রিটার্নিং অফিসারের কাছে যদি একাধিক কনস্টিটিউয়েন্সি থেকে থাকে, তাহলে আরও একটু বেশি সময় লাগবে। সেটা ব্যাপার হচ্ছে যে সংখ্যাগত হিসাবটা, আমি আপনাকে সংখ্যাটাও বললাম। এখন এটা নির্ভর করতেছে যে কত ভোট ফেরত আসবে সেটার উপরে, কিন্তু যতগুলো ইনভলভ আসবে সেটা পুরো সবগুলো নিয়ে তো খুলতে হবে, কাজে এটা আগাম এটা বলা খুব ডিফিকাল্ট। সবটাই একসাথে, মানে কনকারেন্টলি গুনবেন, একসাথে গুনবেন এবং একই সাথে রেজাল্টটা দিবেন, কাজেই সেই কারণেই সময়টা একটু বেশি লাগবে। হ্যাঁ, করবেন, একই সাথে করবেন। আচ্ছা, যেমন আপনার এখন প্রশ্ন থাকতে পারত যে আমি তো সর্বোচ্চটা বললাম, সবচেয়ে কম কোন কনস্টিটিউয়েন্সিতে ব্যালট, পোস্টাল ব্যালট, সেটা হচ্ছে বাগেরহাট 3-এ 1544। তার মানে মাত্রাটা দেখেন, আপনার ফেনী 3-এ হচ্ছে 16,038, আর বাগেরহাট 3-এ হচ্ছে 1544। তার মানে 1544-এর গণনা অনেক আগেই হয়ে যাবে, আর ওইটাকে সময় লাগবে। এই জিনিসটা কিন্তু আমাদেরকে একটু মনে রাখার দরকার। বিএনসিসির কথা বলেছে যে বিএনসিসি প্রায় 16,000 এর অধিক ওনারা আপনার ভলেন্টিয়ার হিসেবে কাজ করবেন। তবে ওনাদের ডেপ্লয়মেন্ট প্ল্যান, কে কোথায় কিভাবে এটা থাকবেন করবেন, এবং তাদের কমান্ড স্ট্রাকচারটা কার অধীনে কিভাবে কাজ করবেন, এই জিনিসটা আমরা আগামী রোববারে আলোচনা করব। তবে নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে যে বিএনসিসি আমাদেরকে সহযোগিতা দিবেন। এবার আসি আমি আপনার নির্বাচনের কতগুলো, অবশ্যই এটা অনেকেই এর মধ্যে জেনে যাচ্ছেন, তারপরেও আমি আমার দিক থেকে বলা। ঢাকা 12 আসনে সবচেয়ে বেশি প্রার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ নিচ্ছেন, নির্বাচনী প্রতিযোগিতায় 15 জন ঢাকা 12 আসনে। আর সবচেয়ে কম প্রার্থী হচ্ছে পিরোজপুর 1 আসনে 2 জন। তো 12 জন, ঢাকা 12-তে 15 জন, আর পিরোজপুর 1-এ 2 জন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন
সব মিলিয়ে 1981। এর ভিতরে স্বতন্ত্র হচ্ছেন 249, নারী অথবা মহিলা প্রার্থী হচ্ছেন 76 জন। আর রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছেন বিএনপি, 288 জন। নিবন্ধিত দল প্রার্থী দেয়নি এমন হচ্ছে সংখ্যা 9টি। এই ছিল মোটামুটিভাবে আমার কাছে তথ্য। আরও ব্যাস এই। এখন আপনাদের কোনো প্রশ্ন? একটা 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 আগে এখানে নিয়ে এইদিকে তাকিয়ে আছি। যেটা হচ্ছে কি আমরা দেখি আচরণ ভিত্তিতে আজকে আপনার একটা প্রজ্ঞাপন দিয়েছেন জি, যে এনআইডি একজনের এনআইডি আরেকজনের হস্তান্তর হচ্ছে, এই বিষয়ে আপনারা আসলে কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন এবং যারা করছেন তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিচ্ছেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আচ্ছা এই বিষয়টা হচ্ছে যে স্বাভাবিকভাবে আমাদের নজরে না আসলে এটা আমরা কেন বলতাম, কিন্তু মূলত এই অভিযোগটা করার কথা আপনার ইলেকট্রাল এনকোয়ারি কমিটির কাছে। যেহেতু আমাদের নজরে এসছে এবং এটা আচরণবিধি ভঙ্গ, সেই জন্য আমরা সচেতনতা বৃদ্ধির জন্য করছি যে আপনি দিবেন না এবং আপনি চাইবেন না, দুটো জিনিস। আপনিও চাইবেন না আর আপনিও দিবেন না, দুজনেই যদি সচেতন থাকি তাহলে এই জিনিসটাকে নিয়ে আর বাড়াবাড়ি পর্যায়ে যাবে না। তবে এটা অনাকাঙ্ক্ষিত এবার যেন না হয় সেই জন্যই এই সেন্সিটাইজেশনটার খুব জরুরি দরকার ছিল বলে কমিশন মনে করেছে এবং সেই কারণে এই বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে। আর আপনার প্রশ্ন যেটা যে হ্যাঁ এটা তো আমাদের নজরে এসছে, তা নাহলে আমরা কেন হঠাৎ করে কথাটা দিব, এটাই। আমাদের দুটো প্রশ্ন আছে স্যার। একটা হচ্ছে যে ফেসবুক গ্রুপটা বলেছেন যে কোনো অনুদান চাঁদা বা দিতে পারবে না, একটা আচরণবিধি একটা করছেন, ধারা উল্লেখ করেছেন। এটা কোন প্রেক্ষাপটে, কোন অভিযোগের প্রেক্ষিতে এটা আমি তো আচ্ছা হ্যাঁ, স্যার যে 3000 ভোটারের জন্য একটা ভোট কেন্দ্র, আপনারা জানেন যে দুটি নির্বাচন একই সঙ্গে, সেক্ষেত্রে কেন ভোটার সংখ্যা কমিয়ে আপনার এই ভোট কেন্দ্র নির্ধারণ করা হলো না? তাহলে তো এই সময়টা বেশি লাগতো না। ভোট কেন্দ্র, আচ্ছা আপনার দ্বিতীয়টা দিয়ে শুরু করি। ভোট কেন্দ্রের সংখ্যা না বাড়িয়ে আমরা ভোটের বুথের সংখ্যা বাড়িয়েছি যাতে এই জিনিসটা কুইকলি রিজলভ করা যায়। এটা নাম্বার ওয়ান। বুথের সংখ্যা বেশ বেড়েছে। এখন আপনি আমাকে যদি বলেন যে কত বেড়েছে, এটা আমাকে একটু এটা না, আপনি এটা আমাকে আমি সংখ্যাগত হিসাবটা আপনাকে বলতে পারছি না। তবে বুথের সংখ্যা বেড়েছে, আপনার কেন্দ্রের সংখ্যাও কিছু বেড়েছে গিভেন দিস পার্টিকুলার আসপেক্ট। আর আমরা যে অভিযোগ তো আপনার দুভাবে হয়, তিনভাবে হয়। এক হচ্ছে কেউ আমাদেরকে লিখিতভাবে জানান, কেউ মুখে জানান, আর আমরা দেখেই মিডিয়াতে তো এসছে যে বিভিন্ন প্রচারণায় যে আপনি আমাকে এনআইডি কার্ড নিতে যান, মিরপুরের একটা ঘটনা এসছে। তারপরে আপনার কি বলে কার্ড একটা কথা এসছে, তথ্য দেন আপনি, বিভিন্ন ধরনের কথাবার্তা আসছে। এই জিনিসগুলোকে মানে আপনার নিয়ন্ত্রণ করা, যেটা শব্দটা ঠিক নিয়ন্ত্রণই করা বা এটা থেকে নিবৃত রাখার জন্য এই জিনিসটা বলা। জিনিসটা ব্যাপার হচ্ছে কি জানেন, কখনো কখনো জিনিসটা প্রতিটা জিনিসকে কিছু কখনো কখনো মনে করিয়ে দিতে হয়। সেই মনে করিয়ে দেওয়ার দায়িত্বটা করেছে। এখন যদি এর পরেও এটা সংগঠিত হয় তাহলে আমি সবিনয় সবাইকে অনুরোধ করব যে আপনারা ইলেকট্রাল এনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটির কাছে বলেন, ওখানে আপনারা লিখিতভাবে আপনারা জানান যে এত তারিখে এই সময় এই ঘটনাটা ঘটেছে, সো দ্যাট দে ক্যান টেক অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স। আর কিছু? আচ্ছা আস্তে আস্তে। তারা তো নির্বাচনের আচরণবিধি মেনে চলবে, গণভোটের প্রচারের ক্ষেত্রে তাদের কোনো ওই আচরণবিধি মানতে হবে কিনা? যেমন মাইক ব্যবহার, এক একটা ওয়ার্ডের কতগুলো সে এই বুথ করতে পারবে, অথবা ভোটের 48 ঘন্টার মধ্যে আগেও যে 10 তারিখ থেকে 10 তারিখের পরে সে প্রচার করতে পারবে কিনা? আপনার প্রশ্নের উত্তর হ্যাঁ। স্যার না, স্যার একটা প্রশ্ন আজকে ওনাকে প্রশ্নের উত্তরটা দিয়েছে হ্যাঁ, আর আপনার প্রশ্নের উত্তর না। একটা প্রশ্ন স্যার, আচ্ছা, ওনাকে আর একটা প্রশ্ন আছে, সেটুকু করতে দেন। ভাই আমার কাছে পর্যন্ত নাই, কারণ আমি এখনো পর্যন্ত অফিসে বসি নাই। এখন শুরু করব, হয়তো আসবে। এটা হতে পারে। আবার আমরা তো বারবার করে বলছি যে আপনারা মানে আপনার ইলেকট্রাল এনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটির কাছে বলেন। তো এখন জি, এখানে আরও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আছেন, রিটার্নিং অফিসাররা আছেন। ব্যাপারটা হচ্ছে যেখানের কাজটা সেখানেই। আমাদের এখানে এলে একটা ধাপ বেড়ে যায়, আমরা আবার এটাকে প্রসেস করে পাঠাবো সেই সময়টা
তাৎক্ষণিকভাবে তো ফিল্ড লেভেলে একজনকে নিরাময় করার জন্য ব্যবস্থা রাখা আছে। কাজে আপনারা সেই ব্যবস্থাটা গ্রহণ করেন। সব কিছুই যে আমাদের এখানে আসতে হবে এটা না। আর মাত্রাটা বুঝে কমিটি যদি মনে করে, অ্যাডজুডিকেশন ইলেকট্রাল এনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি যদি মনে করে যে এটা কমিশনে পাঠাবেন, তারা দিবেন। সেই পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আমার কাছে এখন পর্যন্ত, আমি বললাম তো যে আমি এখনও পর্যন্ত ডেস্কে কাজ করা শুরু করি নাই, সারাদিনই এই মিটিং করে বেড়াচ্ছি, আপনারা দেখছেন। কাজে এরপরে যদি আমার টেবিলে এসে থেকে থাকে তাহলে কালকে উত্তর দিতে পারবো এটার, যে আপনি এই প্রশ্ন করেছিলেন। সেটা হচ্ছে আপনারা অনেক যাচাই বাছাই প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত প্রার্থী তালিকা দিয়েছেন। সেই জায়গা থেকে আজকে টিএফ একটা প্রেস মিটিং করেছে, সেখানে তারা বলেছে বেশ কয়েকজন এখনো দ্বৈত নাগরিকত্ব তাদের তথ্য প্রমাণ রয়েছে। এই জায়গা থেকে কমিশনের অবস্থানটা কি আছে? কমিশনের অবস্থানটা হচ্ছে সংবিধান লঙ্ঘন করছে স্যার? কমিশনের অবস্থানটা হচ্ছে যে কমিশন কিছু যুক্তি বিবেচনা করে এই জিনিসটার দ্বৈত নাগরিকত্ব যারা ত্যাগ করেছেন সেই সম্পর্কে মোটামুটি নিশ্চিত না হয়ে দেন নাই, আমি যতটা জানি, এবং কারণ আমিও ছিলাম এই আলোচনাগুলো নেই। এখন দ্বৈত নাগরিকত্ব ত্যাগের বিষয়টা আমার দিক থেকে পরিত্যাগ করেছে। দেশভেদে এটা সময়ের একটা ব্যাপার আছে। কোনো কোনো ক্ষেত্রে হয়তো তাৎক্ষণিক হতে পারে, কোনো কোনো সময় দীর্ঘসূত্রিতা হতে পারে। এখন দীর্ঘসূত্রিতা যদি হয় তাহলে ততদিন একটা মানে অন্তর্বর্তীকালীন ব্যবস্থায় তাহলে কি তিনি সব সুবিধা থেকে বঞ্চিত হবেন? এই জিনিসটা দিস ইজ এ ম্যাটার অফ ইন্টারপ্রিটেশন। তো কমিশন মনে করেছেন যে এরকম ক্ষেত্রে যদি সন্তুষ্ট হতে পারে যে হ্যাঁ উনি ওনার দিক থেকে যেটুকু করা সম্ভব সেটুকু করেছেন, বাকিটুকু সময়ের ব্যাপার, সেক্ষেত্রে তারা দ্বৈত নাগরিকত্ব করেছেন। এখন যদি এর বাইরেও কেউ কনসিল করে থেকে থাকেন, আছে কিন্তু বলেননি, সেই জিনিসটা কমিশনের নজরে এলে অবশ্যই দেখবেন। এবং এবার আরপিওতে একটা নতুন ধারা সংযোজন করা হয়েছে, আমার যতটুকু মনে পড়ে 91F। সেখানে বলা হচ্ছে যে কমিশন যে কোনো সময় যে কোনো মাধ্যমে এ ধরনের কোনো তথ্য পেলে, শুধু দ্বৈত নাগরিকত্ব না, অন্য কোনো তথ্য পেলে, অযোগ্যতার তথ্য পেলে সেটা যদি জানায়, কমিশন সেটা পরীক্ষা করে দেখবে এবং সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ঠিক আছে? আমি সবাই একসাথে কথা বললে ভাই আমি কাউকে শুনতে পারবো না। আমি যে বিষয়টা বলেছে যে অনেকের এখনো বাতিল হয়নি, আমাদের আরপিও বা সংবিধানে বলা আছে বাতিল হলেই উনি ভোট করতে পারবেন। হ্যাঁ, সেই জায়গাটা থেকে সংবিধান বা আরপিওর সাথে ইসি সিদ্ধান্ত কনফ্লিক্ট করে কিনা? আমি ইসি সিদ্ধান্ত কনফ্লিক্ট করে কিনা এটা আমার মনে হয় যে আপনার কমিশনে জিজ্ঞেস করতে হবে। আমি আপনাকে ইসির যে বিবেচনার উপরে সিদ্ধান্তটা দেওয়া হয়েছে আমি সেই ব্যাখ্যাটা দিয়েছি। এর পারে যদি আরো ব্যাখ্যা চান তাহলে ইসি কমিশনকে জিজ্ঞেস করতে হবে, এটা আমার এখতিয়ারের বাইরে। জি আপনি বলেন। না, ওনাকে একটু জিজ্ঞেস করি। আপনারা আজকে একটা বিজ্ঞপ্তি দিয়েছেন যে নির্বাচনী প্রচারণার আড়ালে কতিপয় ব্যক্তি কর্তৃক ভোটারদের ব্যক্তিগত তথ্য, এটার উত্তর আমি অলরেডি দিয়েছি। স্যার এটা আপনাদের নজরে এসেছে এবং হচ্ছে এটা না করার জন্য আপনারা আরেকটা আহ্বান জানিয়েছেন। স্যার আপনারা তফসিল ঘোষণার পর থেকে এই ধরনের আহ্বান জানাচ্ছেন, আপনারা আসলে ব্যবস্থা নেবেন কবে এবং কেন নিচ্ছেন? আসলে ব্যবস্থা আমি বলি ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং ব্যবস্থা যদি নেওয়ার আসলে আমার উচিত ছিল আজকে আপনাদেরকে স্ট্যাটিস্টিক্সটা নিয়ে আসা। সরি, আমি এটা স্ট্যাটিস্টিক্সটা আনি নাই, আমার কাছে ছিল। ব্যবস্থাটা কমিশন থেকে নেওয়ার ব্যাপার না, ব্যবস্থাটা নেওয়ার কথা হচ্ছে অ্যাডজুডিকেশন কমিটি এবং প্রাথমিকভাবে তাদের কাছে নেওয়ার, এবং তারা এই পর্যন্ত অনেকগুলো মেজার নিয়েছে যেটা আসলে আমার নিয়ে আসা উচিত ছিল। আমি আপনাদেরকে নেক্সট টাইম যখন আসবো আমি তখন আপনাদেরকে এই তথ্যটা দিতে পারবো। আমি আপনাকে শোনেন না, আমি আপনাকে বলি বিষয়টা হচ্ছে যে বিভিন্ন ধরনের, এটা একটা অনেকগুলো আচরণবিধি অনেকগুলো ভঙ্গের একটা হচ্ছে এইটা, এই বিষয়টা আপনার এটা আচ্ছা আমি এটা এখন এইভাবে দিলে এতটুকুটুকু আমি ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু আপনাকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কখন কোনো জায়গায় সতর্ক করা হয়েছে, কোনো জায়গায় ফাইন করা হয়েছে, কোনো জায়গায় মূলত এই দুটোর ভিতরে সীমিত। কোনটা কি করা হয়েছে? এটা করা হয়েছে ভাই, আমি স্পেসিফিক করে আপনি যদি আমাকে সংখ্যা বলেন আমি এটা বলতে পারতেছি না এখন। এইটাই তো আবার আপনি তো সংখ্যার দিকে যাচ্ছেন, কোন আসনে হলে তো সে সংখ্যার দিকে যাচ্ছেন। ছোট আচ্ছা বলেন, মোট কতজন বিদেশি পর্যবেক্ষক আসবে বলে আপনারা আশা করছেন? ক্লোজ টু 500। স্যার আমার জানা ছিল যে গতকালকে রাত পর্যন্ত যে ইনফরমেশনটা দিয়েছেন আপনারা, সেটা হলো 1972 জন ছিলেন হলো ক্যান্ডিডেট,
তা এখন 1981-তে চলে গেছে, মা- এটা মা- কতদিন পর্যন্ত বাড়তে পারে? এটা মাননীয় আদালতের নির্দেশে লাস্ট মোমেন্টে কয়েকজনের ইনক্লুশন হয়েছে। এটা মাননীয় আদালত যেভাবে সিদ্ধান্ত দেবেন সেটার উপরে এটা এখনকার সিদ্ধান্ত দিচ্ছে। আমার টেবিলে এখনো পর্যন্ত এক আদালতের নির্দেশনা আছে, ওটাতে যদি আরও কিছু বাড়ে তাহলে হয়তো এটা আরও বাড়বে। এটা মাননীয় আদালতের কথার উপরে আমাকে জিজ্ঞেস করে নাটাই ভালো। কতদিন পর্যন্ত এটা বলতে পারবো না, এটা লাস্ট মোমেন্ট পর্যন্ত হতে পারে। এখন লাস্ট মোমেন্ট মাননীয় আদালত তাদের স্বীয় বিবেচনায় যে পর্যন্ত আমাদেরকে দিবেন। জি, প্রার্থীদের তো এবার ডিজিটাল প্রচারণারও সুযোগ থাকছে, সেক্ষেত্রে প্রার্থীদের তো আসলে খরচের একটা সীমা নির্ধারণ করে দিয়েছে ইসি। ডিজিটাল প্ল্যাটফর্মে যদি সেই সীমা অতিক্রম করে, সেটা নির্ণয় করার জন্য কি কোনো কৌশল আছে ইসির কাছে? স্পেসিফিক্যালি এটা আমাকে ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে যারা কাজ করছেন তাদের মনিটরিংটা এবং এটা যারা সেটা খাতওয়ারি এটা আমাদের নাই, মূলত বাল্কটাই দেওয়া হয়, গ্রসটা দেওয়া হয় এবং এটাকে সেগ্রিগেট করার কি ব্যবস্থা আছে আমাকে জেনে বলতে হবে বাবা। ঠিক আছে, আপনাদের অনেক ধন্যবাদ।